এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর 43 পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি 43 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে 5 নম্বরে বলা হয়েছে খালি বক্সের সঠিক অঙ্কটি বসাও। দেখো এখানে কিন্তু আমরা 3টি অঙ্ক দেখতে পাচ্ছি। এই অঙ্কগুলোকে আমরা সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করতে পারি এই বিষয়ের উপরে কিন্তু একটি ভিডিও আমি অলরেডি করেছি। তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে সেই ভিডিওটি দেখে এই 3টি অঙ্ককে কিভাবে করে সমাধান করা যায় সেই বিষয়টি দেখে নিতে পারো। এরপরে যদি আমরা পরবর্তী অঙ্কে চলে যাই, দেখো এখানে 6 নম্বরে বলা হয়েছে তোমার কাছে 100টি 100 টাকার নোট রয়েছে, তোমার কাছে মোট কত টাকা রয়েছে। আচ্ছা, আবারও যদি আমরা প্রশ্নটিকে একটু বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে তোমার কাছে 100টি 100 টাকার নোট রয়েছে, তাহলে তোমার কাছে এখন মোট কত টাকা রয়েছে। আমাদের কিন্তু মোট কত টাকা রয়েছে সেটিকে বের করতে বলা হয়েছে। আমাদের যে কোনো কথার অঙ্ক সমাধানের ক্ষেত্রে আমরা একটি বিষয় যদি মনে রাখি তাহলে যে কোনো কথার অঙ্ককে আমরা খুব সহজেই সমাধান করতে পারবো। সেটি হচ্ছে কি? সেটি হচ্ছে প্রশ্নে যেটি বের করতে বলা হবে সেই বিষয়টিকে আমরা শেষে গিয়ে লিখব। ঠিক আছে? আচ্ছা দেখো, আমাদের প্রশ্নে কি বলা হয়েছে? প্রশ্নে আমাদের বলা হয়েছে তোমার কাছে মোট কত টাকা রয়েছে। তাহলে টাকার পরিমাণটা কিন্তু আমাদেরকে বের করতে বলা হয়েছে, যার কারণে আমরা কি করব, আমরা এমনভাবে এটিকে সাজাবো যেন টাকার পরিমাণটা শেষে গিয়ে থাকে। তাহলে দেখো এখানে আমাদের বলা হয়েছে কি আমাদের কাছে 100 টাকার নোট রয়েছে কতটি? 100টি। 100 টাকার নোট রয়েছে 100টি। তাহলে এটিকে আমরা কীভাবে করে সাজালে এই টাকাটা সবচেয়ে শেষে গিয়ে আমরা লিখতে পারি? দেখো আমরা কিন্তু লিখতে পারি 100 টাকার একটি নোটে হয় 100 টাকা, তাই না? আমরা জানি কি 100 টাকার যদি একটি নোট তোমাদের কাছে থাকে তাহলে কত টাকা হবে? সেখানে কিন্তু 100 টাকাই হবে, তাই না? দেখো আমরা যদি লিখি 100 টাকার একটি নোটে হয় 100 টাকা, তাহলে কিন্তু শেষে গিয়ে আমরা টাকার পরিমাণটাকে লিখলাম, তাই না? তাহলে আমরা 6 নাম্বার দিয়ে কী লিখতে পারি বন্ধুরা? আমরা 6 নাম্বার দিয়ে লিখতে পারি 100 টাকার একটি নোটে হয় একটি নোটে হয় কত টাকা? 100 টাকার যদি একটি নোট আমাদের কাছে থাকে তাহলে তো নিশ্চয়ই 100 টাকাই হবে, তাই না? তাহলে আমরা লিখলাম 100 টাকার একটি নোটে হয় 100 টাকা। আচ্ছা, 100 টাকা। এবারে আমরা কি লিখব? আমরা লিখব 100 টাকার আমাদের কাছে মোট কতটি নোট রয়েছে? আমাদের কাছে কিন্তু মোট নোট রয়েছে 100টি, তাই না? আমাদের প্রশ্নে বলা হয়েছে কি যে আমাদের কাছে 100 টাকার 100টি নোট রয়েছে। তাহলে আমরা এবারে কি লিখতে পারি? সুতরাং 100 টাকার, এখানে আমরা একটি সুতরাং দিতে পারি। হ্যাঁ, আমরা লিখব সুতরাং 100 টাকার 100টি নোটে হয়। আচ্ছা দেখো, 100 টাকার একটি নোটে যদি 100 টাকা হয় তাহলে 100টি নোটে কি বেশি হবে না কম হবে? অবশ্যই কিন্তু বেশি হবে। এবং কত বেশি হবে? যেহেতু এখানে 100টি নোট, তার মানে কিন্তু ওর চেয়ে 100 গুণ বেশি হবে, তাই না বন্ধুরা? তাহলে আমরা এবারে কী করব? এই যে 100, এই 100-র সাথে যদি এই 100কে আমরা গুণ করে দেই তাহলেই কিন্তু আমরা খুব সহজে পেয়ে যাব যে 100 টাকার 100টি নোট মিলে আমাদের কাছে মোট কত টাকা হলো, তাই না? তাহলে আমরা এখানে কী লিখব? এই 100কে লিখব আমরা শুরুতে, আমরা লিখব 100 গুণ এই 100কে এবারে লিখে দেবো। 100-র সাথে কিন্তু আমরা 100কে গুণ করব, শেষে যেহেতু টাকা রয়েছে আমরা লিখে দেবো টাকা। এবারে দেখো আমরা যদি 100-র সাথে 100কে গুণ করি, আমরা যদি আলাদা জায়গাতে গুণ করি, দেখো 100-র সাথে যদি আমরা আরও 100কে যদি গুণ করি, দেখো আমরা জানি 0-র সাথে 0কে গুণ করলে হয় 0 0 0, 0-র সাথে এই 0কে গুণ করলে হয় 0 0 0, এবং 0-র সাথে 1কে গুণ করলে হয় 1 0 0। কারণ আমরা জানি কি 0-এর সাথে আমরা যাকেই গুণ করি না কেন উত্তর কিন্তু শূন্যই হয়। তাহলে এখানে আমরা তিনোটি শূন্য পেয়েছি। এবারে নিচের লাইনে এসে একটি শূন্য দিতে হয় আমরা জানি, যার কারণে একটি শূন্য দিলাম। এবারে এই শূন্য দ্বারা যদি আমরা উপরের 100কে গুণ করি, দেখো 0 দ্বারা 0কে গুণ করলে হয় 0, 0 এবং 0কে গুণ করলে হয় আবারও 0, 0 এবং 1কে গুণ করলে হয় 1 0 0। তাহলে এইখানেও কিন্তু আমরা আরও দেখো অনেকগুলো শূন্য পাচ্ছি। এবারে তারপরের লাইনে এসে কতটি শূন্য দিতে হয়? আমরা জানি আরও 2টি শূন্য দিতে হয়। যত নিচের লাইনে আমরা যাব তত কিন্তু একটি করে বেশি শূন্য আমাদের দিতে হবে, তাই না? এবার যদি 1 দ্বারা আমরা উপরের 100কে গুণ করি, দেখো 1 দ্বারা 0কে গুণ করলে হয় 1 0 0, 1 দ্বারা 0কে গুণ করলে হয় 1 0 0, 1 দ্বারা 1কে গুণ করলে হয় 1 1 1। এবারে দেখো আমরা এখানে যে 3টে সংখ্যা পাচ্ছি এগুলোকে যদি আমরা যোগ করে দিই, 0 0 মিলে হয় 0, 0 0 0 মিলে হয় 0, 3টে 0 মিলে হয় আবারও 0, এই 2টি 0 মিলে হয় আবারও 0, এবং এখানে যেহেতু 1 রয়েছে আমাদের এই 1 কিন্তু নিচে চলে যাবে। তাহলে এখানে আমরা কত পাচ্ছি? আমরা কিন্তু মোট পাচ্ছি 10,000, তাই না? তাহলে আমরা কি বুঝতে পারছি যে আমাদের কাছে মোট কিন্তু 10,000 টাকা রয়েছে। 100 টাকার 100টি নোট রয়েছে মানে কত টাকা রয়েছে? 10,000 টাকা রয়েছে। তাহলে আমরা এই 10,000কে কোথায় লিখব? এখানে লিখে দেবো 10
হাজার টাকা, 10,000 টাকা। এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে কি লিখব? আমরা উত্তর দিয়ে লিখব হচ্ছে 10,000 টাকা। দেখো আমরা কিন্তু খুবই সহজে এই অঙ্কটিকে সমাধান করে ফেললাম। আমি আবারও তোমাদেরকে বলি, কথার অঙ্কের ক্ষেত্রে আমরা যে কোনো অঙ্ককে এমনভাবে করে সাজাবো, আমাদের প্রশ্নে যে বিষয়টি চাওয়া হবে সেই বিষয়টিকে আমরা শেষে গিয়ে লিখব। ঠিক আছে? আমাদের যেহেতু এখানে টাকার পরিমাণটাকে বের করতে বলা হয়েছিল, যার কারণে কিন্তু আমরা টাকাটাকে শেষে গিয়ে লিখেছি। ঠিক আছে? এইভাবে করে সাজালে কিন্তু আমরা যে কোনো অঙ্ক খুবই সহজেই সমাধান করতে পারবো। এরপরে যদি আমরা পরবর্তী অঙ্কের কাছে চলে যাই, এখানে 7 নম্বরে বলা হয়েছে 37টি বক্সের প্রতিটিতে 500টি করে ক্রিকেট ম্যাচের টিকিট রয়েছে। বাক্সগুলোতে মোট কতটি টিকিট রয়েছে? দেখো আবারও যদি আমরা একটু প্রশ্নটিকে বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে 37টি বক্স রয়েছে মোট। ঠিক আছে? তাহলে এই 37টি বক্সের প্রতিটিতে মানে প্রত্যেকটিতেই কিন্তু 500টি করে টিকিট রয়েছে। হ্যাঁ, 500টি করে ক্রিকেট ম্যাচের টিকিট রয়েছে। তাহলে এই যে 37টি বক্স রয়েছে, এই বক্সের মধ্যে মোট কতগুলো টিকিট রয়েছে সেটি কিন্তু আমাদেরকে বের করতে বলা হয়েছে। আচ্ছা, তাহলে এটিকে আমরা কীভাবে করে সাজাতে পারি? এটি বোঝার জন্য আগে কিন্তু আমাদের দেখতে হবে যে প্রশ্নে কী চাওয়া হয়েছে, তাই না? কারণ আমরা জানি যেটি চাওয়া হয় সেটিকে কিন্তু আমরা শেষে গিয়ে লিখি। তাহলে দেখো প্রশ্নে বলা হয়েছে বাক্সগুলোতে মোট কতটি টিকিট রয়েছে। তাহলে টিকিটের সংখ্যাটাকে কিন্তু আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে টিকিটের সংখ্যাটাকে আমরা শেষে গিয়ে লিখব। তাহলে এই কথাটিকে আমরা কিভাবে করে সাজাতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে, যেহেতু এখানে 37টি বক্সের প্রতিটিতে মানে হচ্ছে কতটিতে? প্রতিটি মানে কিন্তু একটি। তাহলে এক একটিতে 500টি করে টিকিট রয়েছে, তাই না? তাহলে এটিকে আমরা শুরুতে লিখব। আমরা লিখব হচ্ছে একটি বক্সে টিকিট রয়েছে 500টি। দেখো তাহলে কিন্তু এই টিকিটের সংখ্যাটা আমাদের শেষে গিয়ে কিন্তু লেখা হয়ে গেল, তাই না? আমরা যখন লিখব যে একটি বক্সে টিকিট রয়েছে 500টি, তখন কিন্তু এই টিকিটের সংখ্যাটা আমরা শেষে গিয়ে লিখছি। তার মানে আমাদের কিন্তু সাজানোটা হয়ে যাচ্ছে। আমরা 7 নাম্বার দিয়ে এবারে কী লিখব? আমরা 7 নাম্বার দিয়ে লিখব হচ্ছে, আমরা 7 নাম্বার দিয়ে লিখব একটি বক্সে, আমরা লিখব একটি বক্সে টিকিট রয়েছে, একটি বক্সে টিকিট রয়েছে বা আছে, আমরা যাই লিখি না কেন, একটি বক্সে টিকিট রয়েছে কতটি? আমাদের বলা হয়েছে একটি বক্সে টিকিট রয়েছে 500টি, তাই না? যার কারণে আমরা এখানে লিখে দিলাম 500টি। সুতরাং আমরা এবারে যদি প্রশ্নে আবার লক্ষ্য করে দেখো, প্রশ্নে আমাদের কি বলা হয়েছে? মোট কতটি বক্স রয়েছে? মোট কিন্তু 37টি বক্স আমাদের রয়েছে, তাই না? তাহলে একটি বক্সে যদি 500টি টিকিট থাকে, 37টি বক্স থেকে বেশি থাকবে না কম থাকবে? অবশ্যই বেশি থাকবে, তাই না? তাহলে এবারে আমরা একের নিচে লিখে দেব। সুতরাং 37টি বক্সের টিকিট রয়েছে। আচ্ছা, একটি বক্সে যদি 500টি টিকিট থাকে, 37টি বক্সে কিন্তু নিশ্চয়ই 37 গুণ বেশি থাকবে, তাই না? যেহেতু এখানে 37টি বক্স রয়েছে। তাহলে আমরা এবারে কী করতে পারি? আমরা কিন্তু এই 500-র সাথে যদি 37কে গুণ করে দিই, তাহলেই কিন্তু আমরা পেয়ে যাবো যে 37টি বক্সে কতগুলো টিকিট রয়েছে। তাহলে এখানে আমরা কী লিখব? এই 500 রয়েছে এখানে, যেহেতু আমরা এখানে লিখে দেবো 500, এর সাথে গুণ দিয়ে আমরা লিখে দেবো কত? এখানে যেহেতু 37টি বক্স রয়েছে, যার কারণে 37কে আমরা এখানে লিখে দেবো। শেষে টি রয়েছে, আমরা কিন্তু শেষে গিয়ে একটি টি দিতে পারি। এখন যদি 500-র সাথে 37কে আমরা গুণ করি, দেখো আমরা যদি আলাদা জায়গাতে গুণটাকে করি, 500-র সাথে যদি আমরা 37কে গুণ করি, দেখো 7, এখানে যেহেতু 7 রয়েছে, 7 দ্বারা যদি উপরের 500কে আমরা গুণ করি, 7 দ্বারা 0কে গুণ করলে হয় 7 0 0, 7 দ্বারা 0কে গুণ করলে হয় 7 0 আবারও 0, 7 দ্বারা 5কে গুণ করলে হয় 5 7 35। আমরা কিন্তু পুরো 35কে এখানে রেখে দিব, তাই না? লিখে দিলাম। আচ্ছা, এবার নিচের লাইনে একটি শূন্য দিতে হয়, আমরা জানি, এই জন্য একটি শূন্য আমরা দিয়ে শুরু করলাম। এবারে 3 দ্বারা যদি 500কে গুণ করি, দেখো 3 দ্বারা 0কে গুণ করলে হয় 3 0 0, 3 দ্বারা 0কে গুণ করলে হয় আবারও 3 0 0, 3 দ্বারা 5কে গুণ করলে হয় 3 5 15, আমরা লিখে দিলাম 15। এখন দেখো এই দুটি সংখ্যাকে যদি যোগ করি, 0 এবং 0 মিলে হয় 0, 0 0 মিলে হয় 0, 5 এবং 0 মিলে হয় 5, 3 এবং 5 মিলে হয় 8, আমরা লিখে দিলাম 8। এবারে দেখো এখানে রয়েছে 1, উপরে কিন্তু কিছু নেই। তাহলে 1 এবং উপরে যেহেতু কিছু নেই, এখানে একটি 0 যদি আমরা ধরে নিই, 0 এবং 1 মিলে কিন্তু 1ই হয়। তাহলে এখানে আমরা মোট কত পাচ্ছি? আমরা পাচ্ছি কিন্তু 18,500। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? আমরা লিখতে পারি 18,500টি। তাহলে এটি দ্বারা আমরা কি বুঝতে পারি? আমাদের কাছে এই যে 37টি বক্স রয়েছে, এই 37টি বক্সের মধ্যে মোট টিকিট রয়েছে 18,500টি। দেখো আমরা কিন্তু এবারে উত্তর দিয়ে এটিকে লিখে দিতে পারি। আমরা খুবই সহজেই কিন্তু এটিকে সমাধান করে ফেললাম, তাই না? তাহলে আমরা লিখব কি উত্তর দিয়ে? 18,500
টি। আশা করি তোমরা সকলেই এই অঙ্কটিও খুবই সহজেই বুঝতে পেরেছো। এবারে যদি আমরা পরবর্তী অঙ্কের কাছে চলে যাই, আমরা যদি এবারে 8 নম্বর প্রশ্নটি লক্ষ্য করে দেখো, এখানে বলা হয়েছে রহিমা সেলাই করে প্রতিদিন 125 টাকা উপার্জন করেন, তিনি 25 দিনে কত টাকা উপার্জন করেন? আচ্ছা, আবারও যদি প্রশ্নটিকে একটু বোঝার চেষ্টা করি, বলা হয়েছে রহিমা সেলাই করে প্রতিদিন, এই দেখো প্রতিদিন মানে কয়দিন? প্রতিদিন মানে কিন্তু একদিন, মানে এক এক দিনে তিনি 125 টাকা করে উপার্জন করেন, মানে আয় করেন। ঠিক আছে, তাহলে একদিনে যদি তিনি 125 টাকা আয় করেন মানে উপার্জন করেন, তাহলে আমাদের বলা হয়েছে 25 দিনে তিনি কত টাকা উপার্জন করেন। 25 দিনে কি তিনি বেশি করবেন না কম করবেন? অবশ্যই বেশি করবেন, তাই না? এবং কত বেশি করবেন? 25 গুণ বেশি করবেন। তাহলে এই 125-এর সাথে যদি আমরা এই 25-কে গুণ করে দিই, তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব যে তিনি 25 দিনে মোট কত টাকা উপার্জন করবেন। খুবই সহজ কিন্তু, তাই না? আচ্ছা, এবারে বিষয় হচ্ছে যে এই অঙ্কটিকে আমরা কিভাবে করে সাজাবো। আমরা কি জানি, সাজানোর ক্ষেত্রে যে বিষয়টি প্রশ্নে চাওয়া হয় সেটিকে কিন্তু আমরা শেষে গিয়ে লিখি। আচ্ছা দেখো তো কি বের করতে বলা হয়েছে। এখানে বলা হয়েছে তিনি 25 দিনে কত টাকা উপার্জন করেন। তাহলে এই টাকার সংখ্যাটাকে কিন্তু আমাদের শেষে গিয়ে লিখতে হবে, তাই না? যেহেতু টাকাটাকে আমাদেরকে বের করতে বলা হয়েছে, তাহলে এটিকে আমরা কীভাবে করে লিখতে পারি? আমরা যেহেতু প্রতিদিনের কথা বলা হয়েছে মানে একদিন, আমরা লিখতে পারি একদিনে উপার্জন করেন 125 টাকা। দেখো টাকাটাকে কিন্তু তাহলে শেষে গিয়ে লেখা হলো। তাহলে আমরা 8 নাম্বার দিয়ে কী লিখব? আমরা 8 নাম্বার দিয়ে লিখব হচ্ছে একদিনে উপার্জন করেন, আমাদের যেহেতু বলা হয়েছে 125 টাকা, আমরা লিখে দিলাম 125 টাকা। একদিনে উপার্জন করেন 125 টাকা। সুতরাং আমরা নিচে লাইনে একটি সুতরাং দেব। সুতরাং এখানে মোট কত দিনের কথা বলা হয়েছে? মোট কিন্তু 25 দিনের কথা বলা হয়েছে, তাই না? যার কারণে একের নিচে আমরা কত লিখব? হ্যাঁ, আমরা কিন্তু একের নিচে এবারে লিখব। সুতরাং 25 দিনে উপার্জন করেন। আচ্ছা দেখো, একদিনে যদি তিনি 125 টাকা উপার্জন করেন, 25 দিনে কি বেশি করবেন না কম করবেন? অবশ্যই বেশি করবেন। এবং কত বেশি করবেন? একদিনে যা উপার্জন করেন তার চেয়ে কিন্তু 25 গুণ বেশি করবেন, তাই না? যার কারণে এই 25-এর সাথে আমরা কী করবো? এই 125-কে গুণ করে দেবো। তাহলেই কিন্তু আমরা পেয়ে যাবো যে 25 দিনে তিনি কত টাকা উপার্জন করবেন। দেখো যেহেতু এখানে 125 রয়েছে, আমরা শুরুতে লিখবো 125 এবং একটি গুণ চিহ্ন দিয়ে লিখবো হচ্ছে এই 25-কে আমরা লিখে দেবো 25। শেষে টাকা রয়েছে, আমরা কিন্তু টাকাকে এখানে লিখে দিতে পারি, অথবা এইভাবে করে কিন্তু একটি ডট দিতে পারি, তাই না? ডট মানে হচ্ছে কি উপরে যা রয়েছে নিচেও তাই। আচ্ছা, এবারে 125-এর সাথে যদি 25-কে আমরা গুণ করি, দেখো আমরা কিন্তু এই গুণগুলো আলাদা জায়গাতে করব। ঠিক আছে, আমার যেহেতু এখানে জায়গা কম, যার কারণে আমি তোমাদের এখানেই গুণ করে দেখাচ্ছি, কিন্তু তোমরা যখন এই গুণগুলোকে করবে তখন কিন্তু তোমাদের খাতার আলাদা জায়গাতে করবে। আচ্ছা, আমরা যদি এবারে 125-এর সাথে 25-কে গুণ করি, দেখো প্রথমে 5 দ্বারা যদি আমরা 125-কে গুণ করি, 5-এর সাথে 5-কে গুণ করা হয় 5 5 25, 25-এর 5-কে লিখলাম এইখানে, হাতে থাকলো আমাদের 2, তাই না? আবার দেখো 5-এর সাথে 5-কে গুণ করলে কত হয়? 5 5 25, তাই না? এই যে 25 পাচ্ছি, 25-এর 5-কে লিখলাম এখানে, হাতে থাকে আমাদের এবারে 2। এবারে 5-এর সাথে 2-কে গুণ করলে হয় 5 2 10, 10 এবং হাতের এই 2 মিলে হয়ে যায় 12, 12-এর 2-কে লিখলাম আমরা এইখানে, হাতে থাকে এবারে আমাদের 1। এবারে 5-এর সাথে 1-কে গুণ করলে হয় 5 1 5, 5 এবং হাতের এই 1 মিলে হয়ে যায় 6, আমরা লিখে দিলাম 6। দেখো নিচের লাইনে এসে একটি শূন্য দিতে হয়, আমরা একটি শূন্য দিলাম। এবারে 2 দ্বারা যদি উপরে 3টি অঙ্ককে আমরা গুণ করি, দেখো 2 দ্বারা 5-কে গুণ করলে হয় 5 2 10, 10-এর শূন্যকে লিখলাম এখানে, হাতে থাকে আমাদের 1। এবারে 2 দ্বারা 2-কে গুণ করলে হয় 2 2 4, 4 এবং হাতের এই 1 মিলে হয়ে যায় 5, আমরা লিখে দিলাম 5। এবারে 2-এর সাথে 1-কে গুণ করলে হয় 2 1 2, আমাদের কিন্তু হাতে আগের কিছুই ছিল না, যার কারণে 2 1 যে 2 হয়, এই 2-কে আমরা এখানে লিখে দিলাম। এবারে দেখো যদি আমরা এই দুটি সংখ্যাকে যোগ করি, 5 এবং 0-কে যোগ করলে হয় 5, লিখে দিলাম 5, 2 এবং 0 মিলে হয় 2, লিখে দিলাম 2, 6 এবং 5 মিলে হয় 11, 11-এর 1-কে লিখবো আমরা এখানে, হাতে থাকে কিন্তু আমাদের আরও 1, তাই না? তাহলে 2, এখানে রয়েছে 2, উপরে কিছুই নেই, তাহলে 2-এর সাথে যদি হাতের এই 1-কে যোগ করে দিই, 2 এবং 1 মিলে হয়ে যায় 3। তাহলে আমরা এখানে মোট পাচ্ছি কত? 3125। তাহলে এইখানে কিন্তু আমরা লিখে দেবো 3125 টাকা। তাহলে এটি দ্বারা আমরা কি বুঝতে পারছি? আমরা এটি দ্বারা কিন্তু বুঝতে পারছি যে রহিমা তিনি কি করেন? তিনি সেলাই করে 25 দিনে 3125 টাকা উপার্জন করেন। ঠিক আছে, এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা এবার উত্তর দিয়ে কী লিখবো? আমরা উত্তর দিয়ে লিখবো হচ্ছে 3125 টাকা।
আশা করি এই অঙ্কটি তোমরা খুবই সহজে বুঝতে পেরেছো। বন্ধুরা এখানে প্রত্যেকটি অঙ্ক কিন্তু আমরা খুব সহজে এবং খুবই মজায় সমাধান করে ফেলছি, তাই না? আচ্ছা, এরপরে যদি আমরা পরবর্তী অঙ্ক অর্থাৎ 9 নম্বর অঙ্কের কাছে চলে যাই, এখানে 9 নম্বরে বলা হয়েছে তোমার কাছে প্রতিটি 230 মিটার লম্বা 15টি দড়ি রয়েছে। যদি তুমি 15টি দড়ি বা রশি এক লাইনে রাখো তবে পুরো রশিটি লম্বায় কত মিটার হবে? আচ্ছা, আবারও যদি এটিকে আমরা একটু বোঝার চেষ্টা করি, দেখো বলা হয়েছে তোমার কাছে প্রতিটি 230 মিটার লম্বা 15টি রশি রয়েছে, মানে আমাদের কাছে 15টি, মোট 15টি রশি আমাদের কাছে রয়েছে। ঠিক আছে, দেখো আমরা ধরে নিচ্ছি এই একটি রশি, ঠিক আছে, এই একটি রশি, আমাদের এই একটি রশি, এই একটি রশি, এইভাবে করে কিন্তু আমাদের 15টি রশি রয়েছে। এবং এই যে এক একটি রশি হচ্ছে কতটুকু লম্বা? এক একটি রশি কিন্তু 230 মিটার করে লম্বা। এই দেখো এখানে কিন্তু বলা হয়েছে কি প্রতিটি 230 মিটার লম্বা। প্রতিটি মানে কি? প্রতিটি মানে কিন্তু একটি, মানে এক একটি রশি হচ্ছে কি 230 মিটার করে লম্বা। যেমন এই রশিটাও 230 মিটার লম্বা, তারপরে এই রশিটাও 230 মিটার লম্বা, এটাও 230 মিটার, এটাও 230 মিটার। এইভাবে করে আমাদের কাছে যে মোট 15টি রশি রয়েছে, এই 15টি রশি হচ্ছে কি 230 মিটার করে কিন্তু লম্বা প্রত্যেকটা, এবং প্রত্যেকটা কিন্তু এক সাইজের। হ্যাঁ, এবারে বলা হয়েছে যদি তুমি 15টি রশি, মানে এই যে 15টি রশি রয়েছে, এই 15টি রশি এক লাইনে রাখো। আমরা কি করলাম, এটির পিছনে, এই রশিটির পিছনে এটিকে রাখলাম, তারপরে এর পিছনে আবার এটিকে রাখলাম, এইভাবে করে একটার পর একটা, এইভাবে করে এক লাইনে যদি 15টি রশি আমরা রাখি তাহলে পুরো রশিটি লম্বায় কত মিটার হবে? আচ্ছা, তাহলে এটিকে আমরা কিন্তু খুব সহজেই সমাধান করতে পারি, তাই না বন্ধুরা? আমরা কি করতে পারি, একটি রশি যেহেতু 230 মিটার লম্বা, তাহলে যেহেতু আমাদের কাছে মোট রয়েছে 15টি রশি, তাহলে এই 230-এর সাথে যদি 15কে আমরা গুণ করে দিই, তাই না, তাহলেই কিন্তু আমরা পেয়ে যাবো যে 15টি রশিকে একসঙ্গে রাখলে মোট কত মিটার হবে, তাই না? একটি যদি 230 মিটার হয় তাহলে 15টি রশি কিন্তু কি নিশ্চয়ই 15 গুণ বেশি হবে, 15 গুণ বড় হবে, তাই না? তাহলে এটিকে এখন আমরা কিভাবে করে সাজাতে পারি, এটি হচ্ছে বিষয়। আচ্ছা, এটিকে আমরা কিভাবে করে লিখব? আমরা জানি যেটি প্রশ্নে চাওয়া হয় সেটিকে কিন্তু আমরা শেষে গিয়ে লিখি। আমাদের এখানে কি চাওয়া হয়েছে? আমাদের বলা হয়েছে তবে পুরো রশিটি লম্বায় কত মিটার হবে, কত মিটার বলা হয়েছে। তাহলে এই মিটারের হিসাবটাকে কিন্তু আমাদের শেষে গিয়ে লিখতে হবে। তাহলে কীভাবে করে আমরা লিখতে পারি? আমরা লিখতে পারি, যেহেতু এখানে বলা হচ্ছে প্রতিটি মানে একটি রশি লম্বায় যেহেতু 230 মিটার, তাহলে এই কথাটিকে কিন্তু আমরা লিখতে পারি। আমরা লিখতে পারি একটি রশি লম্বায় হয় 230 মিটার। তাহলে কিন্তু দেখো এই মিটারটাকে আমরা শেষে গিয়ে লিখে ফেললাম, তাই না? তাহলে আমরা 9 নাম্বার দিয়ে লিখব, আমরা 9 নাম্বার দিয়ে লিখব হচ্ছে একটি রশি, আমরা 9 নাম্বার দিয়ে লিখব একটি রশি লম্বায় হয়, আমরা লিখব একটি রশি লম্বায় হয় কত মিটার? আমাদের বলা হয়েছে 230 মিটার, 230 মিটার। সুতরাং দেখো একটি রশি, আমরা লিখলাম কি একটি রশি লম্বায় হয় 230 মিটার। তাহলে একটি রশি যদি 230 মিটার হয়, আমাদের কতটি রশি রয়েছে মোট? আমাদের কিন্তু মোট রয়েছে 15টি রশি, যার কারণে আমরা নিচে লিখলাম কি সুতরাং 15টি রশি লম্বায় হয়। একটি রশি যদি লম্বায় 230 মিটার হয়, 15টি রশি কি লম্বায় বেশি হবে না কম হবে? অবশ্যই বেশি হবে। এবং কত বেশি হবে? 15 গুণ কিন্তু বেশি হবে, তাই না? তাহলে আমরা এবারে কী করবো, এই 230-এর সাথে 15কে গুণ করে দেবো। আমরা লিখব 230 গুণ 15, শেষে মিটার রয়েছে, আমরা লিখে দেবো মিটার। এখন দেখো এই 230-এর সাথে যদি আমরা 15কে গুণ করে দিই, আমরা যদি আলাদা জায়গাতে গুণটাকে করি, দেখো 230-এর সাথে যদি আমরা 15কে গুণ করি, আমরা প্রথমে 5 দ্বারা যদি 230-কে গুণ করি, দেখো 5 শূন্য হয় 0, 5 হয় 15, 15-এর 5কে লিখলাম এইখানে, হাতে থাকে হচ্ছে আমাদের 1। এবারে 5-এর সাথে 2কে গুণ করলে হয় 5 দুগুণ 10, 10 এবং হাতের 1 মিলে হয়ে যায় 11, আমরা লিখে দিলাম পুরো 11কে। আচ্ছা, এবার নিচের লাইনে এসে একটি শূন্য দিলাম। এখন 1 দ্বারা যদি এই 230-কে গুণ করি, 1 দ্বারা 0-কে গুণ করলে হয় 1 0 0, 1 দ্বারা 3-কে গুণ করলে হয় 3 1 3, এবং 1 দ্বারা 2-কে গুণ করলে হয় 2 1 2। এখন যদি আমরা যোগ করি, দেখো এই দুটি সংখ্যাকে 0 এবং 0 মিলে হয় 0, 5 এবং 0 মিলে হয় 5, লিখে দিলাম 5, 1 এবং 3 মিলে হয় 4, আমরা এখানে লিখে দিলাম 4, 1 এবং 2 মিলে হয় 3, আমরা লিখে দিলাম 3। তাহলে এখানে মোট কত পাচ্ছি? আমরা পাচ্ছি 3450। তাহলে আমরা এখানে লিখে দেবো 3450 মিটার। তাহলে এটি দ্বারা আমরা কি বুঝতে পারছি? 15টি রশি যদি আমরা একসঙ্গে রাখি তাহলে কিন্তু 15টি রশি লম্বায় হবে হচ্ছে 3450 মিটার। ঠিক আছে, আশা করি তোমরা সকলেই খুব সহজে এটি বুঝতে পেরেছো। আমরা উত্তর দিয়ে কী লিখব? আমরা উত্তর দিয়ে লিখতে পারি হচ্ছে 3450 মিটার। বন্ধুরা
এরপরে যদি আমরা এর পরবর্তী অঙ্ক অর্থাৎ 10 নম্বর অঙ্কটিকে লক্ষ্য করি, দেখো এখানে 10 নম্বরে বলা হয়েছে যদি তুমি একটি মাটির ব্যাংকে প্রতি মাসে 165 টাকা জমাও, তবে 1 বছরে তুমি কত টাকা জমাতে পারবে। আচ্ছা, আবারও যদি প্রশ্নটিকে বুঝি, দেখো আমাদের বলা হয়েছে যদি তুমি একটি মাটির ব্যাংকে প্রতি মাসে মানে কয় মাসে? প্রতি মাসে মানে কিন্তু 1 মাসে, 1 মাসে যদি তুমি 165 টাকা করে জমাও, তবে 1 বছরে তুমি কত টাকা জমাতে পারবে। আচ্ছা দেখো, আমরা কিন্তু পাশে একটি মাটির ব্যাংক দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এই ব্যাংকে আমরা কি করেছি, 1 মাসে, প্রতি মাসে মানে কি এক মাসে কিন্তু আমরা 165 টাকা করে জমাই। তাহলে আমাদের এবারে বলা হয়েছে কি 1 বছরে তুমি কত টাকা জমাতে পারবে। আচ্ছা দেখো, আমাদের কিন্তু এখানে একটু ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্নটাকে করেছে, তাই না? কিন্তু আমাদের ভয় পাবার কিচ্ছু নেই। আমাদের এখানে মাসের হিসাব দেওয়া রয়েছে, কিন্তু এখানে বছরের হিসাব আমাদের বের করতে বলা হয়েছে। আমাদের ভয় পাবার কিচ্ছু নেই, কেন? কারণ আমরা কিন্তু জানি যে 1 বছরে কত মাস হয়, তাই না? আচ্ছা, তাহলে এটিকে আমরা কীভাবে করে সহজে সমাধান করতে পারি? দেখো, আমরা কিন্তু জানি যে 1 বছরে মোট কত মাস হয়? 1 বছরে কিন্তু 12 মাস হয়। তাহলে 1 মাসের হিসেব যেহেতু আমাদের দেওয়া রয়েছে, আমাদের কিন্তু এবারে 12 মাসের হিসেব বের করতে বলা হয়েছে, তাই না? 12 মাসের হিসেব কিন্তু আমাদের বের করতে হবে। আচ্ছা, আমরা কীভাবে করে বের করব? 1 মাসে যদি আমরা 165 টাকা করে জমাই, তাহলে 12 মাসে কি বেশি জমাবো না কম জমাবো? অবশ্যই বেশি জমাবো। এবং কত বেশি জমাবো? অবশ্যই কিন্তু 12 গুণ বেশি জমাবো, তাই না? যেহেতু 12 মাস, তার মানে 12 গুণ বেশি জমাবো। যার কারণে এই 165-র সাথে যদি আমরা 12কে গুণ করে দিই, তাহলে আমরা পেয়ে যাবো যে আমরা 1 বছরে কত টাকা জমাতে পারবো। আচ্ছা, এখন এটিকে আমরা কীভাবে করে লিখবো? আমাদের প্রশ্নে কী চাওয়া হয়েছে দেখো তো। আমাদের বলা হয়েছে তবে 1 বছরে তুমি কত টাকা জমাতে পারবে, মানে টাকার পরিমাণটা কিন্তু আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে এটিকে আমরা কীভাবে করে লিখতে পারি? আমরা লিখতে পারি, যেহেতু প্রতি মাসে বলা হয়েছে মানে 1 মাসে, 1 মাসে 1 মাসে জমা হয় 165 টাকা। দেখো, টাকাটাকে কিন্তু আমরা শেষে গিয়ে লিখলাম, 1 মাসে জমা হয় 165 টাকা। আচ্ছা, আমরা তাহলে 10 নাম্বার দিয়ে কী লিখব? আমরা 10 নাম্বার দিয়ে লিখব 1 মাসে জমা হয় 165 টাকা, তাই না? 1 মাসে জমা হয় কত টাকা? 165 টাকা। তাহলে আমরা নিচে কি লিখব? সুতরাং আমরা একটু সুতরাং দেবো। সুতরাং আমাদের কত মাসের কথা বলা হয়েছে? আমাদের কিন্তু 1 বছরের কথা বলা হয়েছে। তাহলে আমরা এখানে লিখব 1 বছর, 1 বছর, বা এই 1 বছরটাকে কিন্তু আমরা এবারে মাসে নিয়ে আসবো, ঠিক আছে? যেহেতু আমাদের এখানে মাসের হিসাব দেওয়া রয়েছে, যার কারণে বছরের হিসাবটাকে আমরা এবারে মাসে নিয়ে আসবো। আমরা জানি 1 বছর হয় 12 মাস, তাহলে আমরা এবারে কি লিখবো? সুতরাং 1 বছর বা 12 মাসে, 12 মাসে জমা হয় 1 বছর বা 12 মাসে জমা হয় কত টাকা? আচ্ছা, 1 মাসে যদি 165 টাকা জমা হয়, তাহলে তো নিশ্চয়ই 12 মাসে 12 গুণ বেশি জমা হবে। যার কারণে এই 165-র সাথে যদি আমরা 12কে গুণ করে দিই, তাহলেই কিন্তু আমরা উত্তর পেয়ে যাব। আমরা কি লিখব? এখানে লিখব 165 গুণ 12। শেষে যেহেতু টাকা রয়েছে, আমরা শেষে কিন্তু টাকা লিখে দেবো, তাই না? এবারে 165কে যদি আমরা আলাদা জায়গাতে গুণ করি 12 দ্বারা, দেখো 165 গুণ হচ্ছে 12। আমরা যদি গুণ করি, দেখো আমরা 2 দ্বারা প্রথমে 165কে যদি গুণ করি, 2 দ্বারা 5কে গুণ করলে হয় 5 দুগুণ 10, 10-এর শূন্যকে লিখলাম, এইখানে হাতে থাকে হচ্ছে আমাদের 1। এবারে 2 দ্বারা 6কে গুণ করলে হয় 6 দুগুণ 12, 12 এবং হাতের 1 মিলে হয়ে যায় 13, 13-র 3কে লিখবো আমরা এখানে, হাতে থাকে হচ্ছে আমাদের আবারও 1। এবারে 2-এর সাথে 1কে গুণ করলে হয় 2 1 2, 2 এবং হাতের 1 মিলে হয়ে যায় 3। আমরা এবার নিচের লাইনে একটি শূন্য দিলাম। এখন 1 দ্বারা যদি এই উপরে 3টিকে গুণ করি, দেখো 1 দ্বারা 5কে গুণ করলে হয় 5 1 5, লিখে দিলাম 5। 1 দ্বারা 6কে গুণ করলে হয় 6 1 6, লিখে দিলাম 6। এবার 1 দ্বারা 1কে গুণ করলে হয় 1 1 1, আমরা 1 লিখে দিলাম। এবার যদি এই দুটিকে আমরা যোগ করে দিই, দেখো 0 এবং 0 মিলে হয় 0, 3 এবং 5 মিলে হয় 8, এরপরে 3 এবং 6 মিলে হয় 9, লিখে দিলাম 9। এবার 1 যেহেতু এখানে রয়েছে, তাহলে 1 কিন্তু এখানে নিচে নেমে আসবে, তাই না? তাহলে আমরা এখানে মোট পাচ্ছি কত? 1980 টাকা। আমরা এখানে লিখে দেবো 1980 টাকা। আচ্ছা, এটি দ্বারা আমরা কি বুঝতে পারছি? এই 1980 টাকা কিন্তু আমাদের 12 মাসে বা 1 বছরে জমা হবে। এটি কিন্তু আমাদের উত্তর, তাই না? আমরা কিন্তু উত্তরটাকে খুবই সহজেই বের করে ফেললাম। আমরা উত্তর দিয়ে লিখব 1980 টাকা। বন্ধুরা, আশা করি তোমরা খুবই সহজ এবং খুবই মজায় এই অঙ্কটিও সমাধান করতে পেরেছো। এবারে যদি আমরা এর পরবর্তী অঙ্কে চলে যাই, বন্ধুরা আমরা যদি 11 নম্বর প্রশ্নটি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে সেলিম তার মুরগির খামার থেকে 185টি মুরগি বিক্রয় করলেন।
তিনি প্রতিটি মুরগির জন্য 275 টাকা করে পেলেন। সেলিম মুরগি বিক্রয় করে মোট কত টাকা পেলেন? আচ্ছা, আবারও যদি প্রশ্নটিকে বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে সেলিম তার একটি মুরগির খামার ছিল, হ্যাঁ, সে তার মুরগির খামার থেকে কি করেছে, 185টি মুরগি বিক্রয় করেছে, মানে বিক্রি করেছে। 185টি মুরগি কিন্তু সে বিক্রি করেছে। এখন বলা হয়েছে তিনি প্রতিটি মুরগির জন্য, প্রতিটি মানে কি, এক একটি মুরগির জন্য 275 টাকা করে পেলেন। আচ্ছা, যদি একটি মুরগির জন্য 275 টাকা করে পায়, তাহলে 185টি মুরগি কিন্তু সে বিক্রি করেছে। তাহলে 185টি মুরগির জন্য কি সে বেশি টাকা পাবে না কম টাকা পাবে? অবশ্যই বেশি টাকা পাবে, তাই না? তাহলে কত বেশি পাবে? যেহেতু 185টি মুরগি, যার কারণে 185 গুণ বেশি টাকা কিন্তু সে পাবে। যার কারণে এই 275-এর সাথে যদি আমরা 185-কে গুণ করে দিই, তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব যে সে মুরগি বিক্রয় করে মোট কত টাকা পেলেন, তাই না? আচ্ছা, এখন এটিকে কীভাবে করে সাজাবো? আমাদের বের করতে বলা হয়েছে কি, দেখো, সেলিম মুরগি বিক্রি করে মোট কত টাকা পেলেন। আচ্ছা, তার মানে কিন্তু আমাদের টাকাটাকে এবারে বের করতে হবে এবং টাকাটাকে আমরা শেষে গিয়ে লিখব। তাহলে এটিকে আমরা কীভাবে করে লিখতে পারি? আমরা লিখতে পারি একটি মুরগির জন্য পেলেন 275 টাকা, তাই না? তাহলে কিন্তু দেখো টাকাটা আমাদের শেষে চলে গেল। আমরা লিখব কি? আমরা 11 নম্বর দিয়ে কি লিখব? আমরা 11 নম্বর দিয়ে লিখব একটি মুরগির জন্য পেলেন, একটি মুরগির জন্য, পেলেন কত টাকা? আমাদের বলা হয়েছে 185 টাকা, তাই না? 185 টাকা। অর্থাৎ এবং আমরা কিন্তু এইভাবে করে লিখতে পারি একটি মুরগি বিক্রি করে পেলেন 185 টাকা। এবারে আমরা নিচে লাইনে কী লিখবো? আমরা একটি সুতরাং দেবো। সুতরাং আমাদের মোট কতটি মুরগির কথা বলা হয়েছে, সে কতটি মুরগি বিক্রি করেছে? সে কিন্তু মোট 275টি মুরগি বিক্রি করেছে। তাহলে আমরা লিখবো সুতরাং 275টি মুরগির জন্য পেলেন। আচ্ছা, একটি মুরগির জন্য যদি 185 টাকা পায়, তাহলে তো নিশ্চয়ই 275টি মুরগির জন্য কত টাকা পাবে? সে কিন্তু 275 গুণ বেশি টাকা পাবে, তাই না? তাহলে 185-এর সাথে যদি আমরা 275-কে গুণ করে দিই, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব তিনি মোট কত টাকা পেলেন। এখন আমরা কী করবো? 185 লিখবো উপরে, 185 গুণ 275, এবং শেষে যেহেতু টাকা রয়েছে আমরা শেষে কিন্তু টাকা লিখে দেব। আচ্ছা, এবার যদি আমরা এই 185 এবং 275-কে আলাদা জায়গাতে গুণ করি, দেখো 185 এবং এর সাথে আমরা গুণ করব 275-কে। আচ্ছা, 5-এর সাথে 5কে গুণ করলে হয় 5 5 25, 25-এর 5কে লিখলাম এখানে, হাতে থাকে আমাদের 2। 5-এর সাথে 8কে গুণ করলে হয় 5 8 40, 40 এবং 2 মিলে হয় 42, 42-এর 2কে লিখলাম এখানে, হাতে থাকে এবারে আমাদের 4। 5-এর সাথে 1কে গুণ করলে হয় 5 1 5, 5 এবং হাতের 4 মিলে হয়ে যায় 9, আমরা লিখে দিলাম 9। নিচের লাইনে এসে একটি শূন্য দিতে হয়, আমরা একটি শূন্য দিলাম। এবারে 7 দ্বারা যদি উপরে 3টিকে গুণ করি, দেখো 7 দ্বারা 5কে গুণ করলে হয় 5 7 35, 35-এর 5কে লিখলাম আমরা এইখানে, হাতে থাকে হচ্ছে আমাদের এবারে 3। এবারে সাথে সাথে 8কে গুণ করলে হয় 7 8 56, 56 এবং হাতের এই 3 মিলে হয়ে যায় হচ্ছে 57 58 59, তাই না? এই যে 59 হয়, 59-এর 9কে লিখবো আমরা এখানে, হাতে থাকে এবারে আমাদের 5। এবারে দেখো 7 দ্বারা 1কে গুণ করলে হয় 7 1 7, 7 এবং হাতের এই যে 5 রয়েছে, এই 5 মিলে হয়েছে 12, আমরা এখানে লিখে দেবো 12। এবারে তার নিচের লাইনে এসে আমাদের জানি 2টি শূন্য দিতে হয়, আমরা এখানে 2টি শূন্য দিলাম। এখন যদি 2 দ্বারা গুণ করি, দেখো 2 দ্বারা 5কে গুণ করলে হয় 5 2 10, 10-এর শূন্যকে লিখলাম এখানে, হাতে থাকে এবারে আমাদের 1। এবারে 2 দ্বারা 8কে গুণ করলে হয় 8 2 16, 16 এবং হাতের 1 মিলে হয়ে যায় 17, 17-এর 7কে লিখলাম আমরা এখানে, হাতে থাকে এবারে আমাদের আবারও 1। এবারে দেখো 2 দ্বারা এবার যদি আমরা 1কে গুণ করি, তাহলে হয় 2 1 2, 2 এবং হাতের 1 মিলে হয়ে যায় 3, আমরা লিখে দিলাম 3। এখন যদি আমরা এই 3টি সংখ্যাকে যোগ করে দিই, 5 এবং 0 0 যোগ করলে কিন্তু 5ই হয়, আমরা লিখে দিলাম 5। 2 এবং 5কে যোগ করলে হয় 7, 7-এর সাথে এই 0কে যোগ করলে কিন্তু 7ই হয়ে যায়, 7ই থেকে যায়, তাই না? আমরা লিখে দিলাম 7। এবার দেখো 9 এবং 9কে যোগ করলে হয় 9 এবং 9 মিলে হয় 18, 18 এবং নিচে রয়েছে 0, তাহলে 18-এর সাথে 0কে যোগ করলে কিন্তু 18ই থেকে যায়। তাহলে এই 18-র 8কে লিখলাম আমরা এইখানে, হাতে থাকে কিন্তু আমাদের এবারে 1। এখন দেখো এখানে রয়েছে 2 এবং 7, 2 এবং 7কে যোগ করলে হয় 9, 9 এবং হাতের 1 মিলে হয়ে যায় 10, 10-এর শূন্যকে লিখলাম আমরা এখানে, হাতে থাকে আমাদের আবারও 1। এবারে দেখো এখানে রয়েছে 1, নিচে রয়েছে 3, 1 এবং 3 মিলে হয় 4, 4 এবং হাতের 1 মিলে হয়ে যায় 5। আমরা এখানে মোট পাচ্ছি কত? 50,875, আমরা এখানে লিখে দেবো 50,875 টাকা। তাহলে আমরা কি বুঝতে পারছি? আমরা বুঝতে পারছি তিনি যে 275টি মুরগি বিক্রি করেছিলেন, এই 275টি মুরগি বিক্রি করে তিনি মোট পেয়েছিলেন 50,875 টাকা। এটা হচ্ছে কি আমাদের উত্তর। আমরা
উত্তর দিয়ে লিখব 50,875 টাকা। আশা করি এই অঙ্কটিও তোমরা খুবই সহজেই বুঝতে পেরেছো বন্ধুরা। এবারে যদি আমরা শেষের যে অঙ্কটি রয়েছে অর্থাৎ 12 নম্বর অঙ্কটিকে যদি আমরা একটু সমাধান করার চেষ্টা করি, দেখো এখানে 12 নম্বরে বলা হয়েছে একটি খাতা প্রস্তুত করতে 78টি কাগজের প্রয়োজন। এরূপ 955টি খাতা প্রস্তুত করতে তোমার কতটি কাগজের প্রয়োজন হবে? দেখো আবার যদি প্রশ্নটিকে আমরা লক্ষ্য করি, এখানে বলা হয়েছে একটি খাতা যদি আমরা তৈরি করতে চাই মানে প্রস্তুত করতে চাই, তাহলে একটি খাতা তৈরি করার জন্য আমাদের 78টি কাগজ প্রয়োজন। ঠিক আছে, তাহলে আমরা এরকম যদি 955টি খাতা তৈরি করতে চাই তাহলে কি আমাদের কাগজ বেশি প্রয়োজন না কম প্রয়োজন? অবশ্যই বেশি প্রয়োজন। এবং কত বেশি প্রয়োজন? যেহেতু 955টি খাতা আমরা তৈরি করবো, তার মানে 955 গুণ বেশি কাগজ কিন্তু আমাদের প্রয়োজন, তাই না? তাহলে 78-এর সাথে 955-কে গুণ করলেই কিন্তু আমরা পেয়ে যাব যে 955টি খাতা তৈরি করতে কতটি কাগজের প্রয়োজন। এখন এটিকে আমরা কিভাবে করে সাজাবো? আমাদের প্রশ্নে কি বের করতে বলা হয়েছে? তোমার কতটি কাগজের প্রয়োজন হবে, কতটি কাগজের প্রয়োজন। তাহলে কাগজের সংখ্যাটাকে কিন্তু আমরা শেষে গিয়ে লিখবো। তাহলে দেখো এখানে আমাদের বলা হয়েছে কি একটি খাতা প্রস্তুত করতে কতটি কাগজ দরকার? 78টি কাগজের প্রয়োজন। তাহলে আমরা লিখবো একটি খাতা প্রস্তুত করতে দরকার 78টি কাগজ, তাই না? তাহলে 12 নাম্বার দিয়ে আমরা কি লিখবো? আমরা 12 নাম্বার দিয়ে লিখতে পারি একটি খাতা প্রস্তুত করতে কাগজ প্রয়োজন। আমরা কি লিখলাম? একটি খাতা প্রস্তুত করতে কাগজ প্রয়োজন কতটি? আমাদের বলা হয়েছে কিন্তু একটি খাতার জন্য 78টি কাগজ প্রয়োজন। তাহলে আমরা এখানে লিখে দেবো 78টি। একটি খাতা প্রস্তুত করতে কাগজ প্রয়োজন 78টি। সুতরাং আমাদের মোট কতটি খাতা তৈরি করতে হবে? আমাদের কিন্তু মোট 955টি খাতা তৈরি করতে হবে, মানে প্রস্তুত করতে হবে। তাহলে আমরা এখানে কি লিখবো? সুতরাং 955টি খাতা প্রস্তুত করতে কাগজ প্রয়োজন। আচ্ছা দেখো, একটি খাতা প্রস্তুত করতে যদি 78টি কাগজ প্রয়োজন হয়, তাহলে 955টি খাতা তৈরি করতে কি কাগজ বেশি প্রয়োজন হবে না কম প্রয়োজন হবে? অবশ্যই বেশি প্রয়োজন হবে। এবং কত বেশি প্রয়োজন হবে? যেহেতু 955টি খাতা, তার মানে 955 গুণ বেশি কিন্তু কাগজ আমাদের প্রয়োজন হবে। তাহলে এখন আমরা কি করবো? এই 78-এর সাথে 955কে কিন্তু আমরা গুণ করে দিব। তাহলে আমরা এখানে লিখে দেবো 78 গুণ 955, শেষে টি রয়েছে, আমরা লিখে দেবো টি। এখন এই দুটিকে যদি আমরা গুণ করি, দেখো আমরা গুণের ক্ষেত্রে কি করতে পারি? এই দুটি সংখ্যার মধ্যে যেটি ছোট সেটিকে কিন্তু আমরা নিচে লিখতে পারি, তাই না? আমরা কিন্তু এই 955কেও 78 দ্বারা আমরা গুণ করতে পারি। ঠিক আছে, আমরা নিচে যেটিকে লিখি না কেন আমাদের উত্তর কিন্তু একই হবে। আচ্ছা, আমাদের গুণের সুবিধার্থে আমরা এই ছোট সংখ্যাটিকে নিচে লিখলাম। এখন যদি গুণ করি, দেখো 8 দ্বারা 5কে গুণ করলে হয় 5 × 8 = 40, 40-এর 4কে লিখলাম, 40-এর 0কে লিখলাম, এখানে হাতে থাকে হচ্ছে আমাদের 4। এবারে আবারও 8-এর সাথে 5কে যদি গুণ করি তাহলে হয় 5 × 8 = 40, 40 এবং হাতের 4 মিলে হয়ে যায় 44। তাহলে 44-এর 4কে লিখলাম আমরা, এখানে হাতে থাকে হচ্ছে আমাদের আবারও 4। এবারে 8-এর সাথে 9কে গুণ করলে হয় 8 × 9 = 72, 72 এবং এই যে হাতের 4, 72 এবং 8 এই 4 মিলে হয়ে যায় হচ্ছে কত? 76, তাই না? আমরা এখানে লিখে দেব 76। এবারে দেখো নিচের লাইনে এসে যেহেতু একটি শূন্য দিতে হয়, আমরা একটি শূন্য দিলাম। এবারে 8 দ্বারা যদি উপরে 3টে অঙ্ককে গুণ করি, দেখো 8 দ্বারা 5কে প্রথমে যদি গুণ করি, 8 না, এখানে রয়েছে আমাদের কত? 7। তাহলে 7 দ্বারা যদি আমরা প্রথমে 5কে গুণ করি তাহলে হয় 5 × 7 = 35, 35-এর 5কে লিখবো আমরা এখানে, হাতে থাকে হচ্ছে আমাদের 3। এবারে 7-এর সাথে 5কে গুণ করলে হয় আবারও 5 × 7 = 35, 35 এবং হাতের এই যে 3 রয়েছে, এই 3 মিলে হয়ে যায় 36, 37, 38, অর্থাৎ আমাদের কিন্তু মোট হয়ে যায় 38। 38-এর 8কে লিখবো আমরা এইখানে। এবারে হাতে থাকে আমাদের আবারও 3। এখন 7-এর সাথে 9কে গুণ করলে হয় 7 × 9 = 63, 63 এবং হাতে যে 3 রয়েছে এই 3কে যোগ করলে হয়ে যায় হচ্ছে 66, তাই না? আমরা এখানে লিখে দেবো 66। এবারে দেখো আমরা যে দুটি সংখ্যা পাচ্ছি, এই দুটিকে যদি যোগ করে দিই, 0 এবং 0কে যোগ করলে হয় 0, 4 এবং 5কে যোগ করলে হয় 9, 6 এবং 8কে যদি আমরা যোগ করি তাহলে হয়ে যায় 14, তাই না? 14-এর 4কে লিখলাম এইখানে, হাতে থাকে হচ্ছে আমাদের 1। দেখো 4কে লিখলাম এখানে, হাতে থাকে আমাদের 1। এবারে 7 এবং 6কে যোগ করলে হয়ে যায় হচ্ছে 13, তাই না? 7 এবং 6কে যোগ করলে হয় 13, 13 এবং হাতের এই 1 মিলে হয়ে যায় আবারও 14। তাহলে 14-এর 4কে যদি আবারও আমরা এখানে লিখি, হাতে কিন্তু আবারও আমাদের 1 থেকে যায়। এখন দেখো এখানে রয়েছে শুধুমাত্র 6, 6 এবং হাতের এই 1 মিলে হয়ে যায় 7। তাহলে আমরা এখানে মোট পাচ্ছি কত? 74,490। তাহলে আমরা এখানে লিখে দেবো সমান সমান দিয়ে 74,490টি,
অর্থাৎ এটি দ্বারা আমরা কী বুঝতে পারছি, আমাদের 955টি খাতা প্রস্তুত করতে মোট কাগজ দরকার হচ্ছে 74,490টি। এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে কী লিখব? আমরা উত্তর দিয়ে লিখব হচ্ছে 74,490টি। আচ্ছা, এই যে গুণ আমি করেছি এটিকে কিন্তু তোমরা অবশ্যই আলাদা জায়গাতে করবে, ঠিক আছে? বন্ধুরা, আশা করি আজকের প্রত্যেকটি অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই মজায় মজায় শিখতে পেরেছো। আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। এবং চতুর্থ শ্রেণীর যে কোনো পৃষ্ঠার সমাধান দেখতে এই সোজা যে লিঙ্কটি দেখতে পাচ্ছ, এই লিঙ্কে প্রবেশ করে যে কোনো মুহূর্তে যে কোনো পৃষ্ঠার সমাধান দেখে নিতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।